আসসালামু আলাইকুম বাচ্চারা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? তো বাচ্চারা, আমরা আজকে এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 3 যেটা নাম হচ্ছে পদার্থের গঠন, এই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করব এবং এই চ্যাপ্টারটা আমরা খুবই শর্ট টাইমে করার চেষ্টা করব এবং শর্ট টাইমের মধ্যে আমরা যেন প্রত্যেকটি টপিক খুব সুন্দরভাবে কভার করতে পারি। তো সেইভাবে আমাদের লেকচারগুলো আমরা সাজিয়েছি। তো বাচ্চারা, আমরা দেরি না করে আমাদের পড়াশোনাটাকে শুরু করে ফেলি, ঠিক আছে? ওকে। তো দেখো তো বাচ্চারা, প্রথমে আমরা কি বলতেছি, প্রথমে আমাদের চ্যাপ্টারটা শুরু হচ্ছে কি বলতো, মৌলিক পদার্থ। তো মৌলিক বলতে আমরা কি বুঝি বলতো? মৌলিক বলতে বোঝায় যে পদার্থটাকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, ওইটাই মৌলিক পদার্থ। এখন ধরো আমি একটা বড় সোনার টুকরা নিলাম বা একটা সোনার খণ্ড নিলাম, এবার ওই খণ্ডটাকে যদি আমি আস্তে আস্তে ভাঙতে থাকি, তাহলে কি আমি সোনা ছাড়া অন্য কিছুকে পাবো? পাবো না, তাই না? তো মৌলিক পদার্থটা কি? যে পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, ওইটাকে আমরা বলতেছি কি? মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ ভাইয়া কি কি হইতে পারে? তুমি সোনা বলতে পারো, অরাম। তারপরে তুমি প্রতিদিন হাইড্রোজেনকে বলতে পারো, এটাও একটা মৌলিক পদার্থ। ক্লোরিনকে বলতে পারো, সেটাও একটা কি ভাইয়া? মৌলিক পদার্থ। তারপরে তুমি আর্গন বলতে পারো, এটাও কি একটা মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থটা ভাইয়া কি বলতো? যে পদার্থটাকে ভাঙলে আমরা অন্য কোনো পদার্থ পাবো না, সেটাই হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। এখন ধরো আমি একটা বড় সোনার টুকরা নিয়েছি বা একটা সোনার খণ্ড নিয়েছি, এবার এই খণ্ডটাকে যদি আমি ভাঙা শুরু করি, তাহলে আমি কি এখানে সোনার থেকে কি অন্য কিছু পাবো? যদি এটা বিশুদ্ধ সোনার পাত্র নেই, সোনা ওখান থেকে কিন্তু আমি অন্য কোনো কিছু পাবো না। তাহলে ওই সোনাটাকে কি বলা হচ্ছে বলতো? একটা মৌলিক পদার্থ। ওকে, তাহলে মৌলিক পদার্থ আমরা সবাই বুঝতে পেরেছি। এবার যদি আমি বলি ভাইয়া যৌগিক পদার্থ বলতে কি বোঝায়? যৌগিক মানে সে একটা না দুইটা মিলে বা একের অধিক মিলে। তাহলে কি যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক পদার্থ পাওয়া যায়, সেটাকে বলে কি ভাইয়া? যৌগিক পদার্থ। মানে যে পদার্থটাকে ভাঙবো, ভাঙার পরে ধরো আমি একটা সোনার টুকরা নিয়েছি, ধরো বিশুদ্ধ না, সোনার টুকরাটাকে নিলাম এবং ওই টুকরাটাকে ভাঙার পরে দেখলাম ওই সোনা পেলাম, রূপা পেলাম, প্লাটিনিয়াম পেলাম, অনেক কিছু পাইতে পারি। তো ওইগুলোকে বলা হচ্ছে কি ভাইয়া? যৌগিক পদার্থ। মানে যেটাকে ভাঙার ফলে ওইটা ছাড়াও দুই বা ততোধিক বা আরো ওইটা ছাড়াও যদি অন্য আরেকটাকে পেয়ে থাকি, ওইটাকে আমরা বলতেছি কি ভাইয়া? যৌগিক পদার্থ। এবার যদি ভাই আমরা পানির কথা চিন্তা করি, দেখো তো তোমাদের বইতে যেটা দেওয়া আছে H2O, এটা কি বলতো? পানি। এখন যদি তুমি ভাইয়া পানিটাকে ভাঙো, পানিটাকে ভাঙার ফলে তুমি কি কি পাইতে পারো? এখানে তুমি হাইড্রোজেন পাচ্ছ কয়টা? দুইটা, এবং একটা অক্সিজেন পাচ্ছ। এখানে আমরা দুইটা হাইড্রোজেনকে পাচ্ছি এবং একটা অক্সিজেনকে পাচ্ছি। মানে পানিকে ভাঙার ফলে আমি দুইটা হাইড্রোজেন পাচ্ছি এবং একটা অক্সিজেনকে পাচ্ছি। তাহলে পানির যে অণুটা, এটা একটা মৌলিক নাকি যৌগিক? কি বলবা? সুন্দরভাবে বলো ভাইয়া, অবশ্যই এটা একটা যৌগিক পদার্থ, কারণ এখানে একের অধিক মৌল আছে। বুঝতে পারছি কিনা বলো? এখন ভাইয়া যদি কার্বন ডাই অক্সাইডের কথা চিন্তা করো, যদি তোমরা কার্বন ডাই অক্সাইডের কথা চিন্তা করো, এখানে দেখো তো কি আছে? কার্বন আছে একটা, এটাকে যদি তুমি এখন ভেঙে ফেলো, কি থাকবে? দেখো একটা কার্বন আছে এবং দুইটা অক্সিজেন আছে। মানে এটা কি একটা মৌলিক পদার্থ না, যেটাকে ভাঙার ফলে দুই বা ততোধিক পদার্থ আমরা পাচ্ছি। এবার দেখো তো ভাইয়া, পানির যদি তোমরা এখন সমীকরণ আকারে করো, তাহলে কতকে বলা যায়? দেখো তো, আমাদের দুইটা হাইড্রোজেন আছে এবং একটা অক্সিজেন আছে, মানে কি 2:1 আকারে আছে না? ওকে, এইটুকু আমরা সবাই বুঝতে পারছি। তাহলে প্রথম পদার্থটা কি? মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। তো এ পর্যন্ত আমাদের পৃথিবীতে আমরা আবিষ্কার করে মোট কতগুলা যৌগ পেয়েছি বলতো, বা কতগুলা পদার্থ পেয়েছি? পর্যায় সারণীতে আছে ভাইয়া 118টা। মোট 118টা মৌল আমরা পেয়েছি। এর মধ্যে 98টা মৌল আমাদের প্রকৃতিতে পাওয়া যাচ্ছে। 98টা মৌল আমাদের প্রকৃতিতে পাওয়া যাচ্ছে। তাহলে মোট মৌল পর্যায় সারণীতে মোট মৌল আছে কয়টা ভাইয়া? 118টা। এর মধ্যে আমরা প্রকৃতিতে পাচ্ছি কতগুলা ভাইয়া? 98টা। তাহলে বাকি থাকে কয়টা? বাকি যে 20টা মৌল আছে, ওই 20টা তোমরা এই 198টা থেকে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে বাকি 20টি মৌল। এবং ভাইয়া আমাদের যে শরীরটা, আমাদের শরীরের মধ্যে মৌল সংখ্যা আছে মোট 26টি। আমাদের এই পুরো শরীরের মধ্যে যে মৌলগুলো আছে বা যতগুলো মৌল আছে, কয়টা আছে বলতো? আমাদের এই শরীরের মধ্যে মোট ভাইয়া 26টি মৌল আমরা দেখতে পাই। তাহলে আমরা কি কি বললাম ভাইয়া? মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থটা আমরা সবাই বুঝতে পারছি। ওকে, তাহলে এরপরে আমরা জানবো কি ভাইয়া? পরমাণু এবং অণু সম্পর্কে। তোমরা সুন্দরভাবে ভাইয়া একটা কথা মনে রাখবা, ভাইয়া পরমাণুটা হয় হচ্ছে ছোট। সুন্দরভাবে একটা কথা কি মনে রাখবা ভাইয়া? পরমাণুটা হয় ছোট এবং অণুটা হয় হচ্ছে বড়। জাস্ট একটা কথা মনে রাখবা ভাইয়া, পরমাণু হচ্ছে ছোট এবং অণু যেটা থাকে ওইটা হবে হচ্ছে বড়। এবার ভাইয়া কিভাবে হইতে পারে? যদি জাস্ট
একটা মৌল থাকে, কি বললাম, যদি জাস্ট একটা মৌল থাকে ওইটাকে তুমি বলবা হচ্ছে ভাইয়া পরমাণু, এবং একাধিক পরমাণু মিলে যেটা তৈরি হচ্ছে ওইটাকে তুমি বলবা কি ভাইয়া অণু। সুন্দরভাবে বুঝবা ভাইয়া, পরমাণুটা হবে ছোট, অণুটা হবে কি ভাইয়া বড়। যদি জাস্ট একটা মৌল থাকে ওইটাকে তুমি বলবা হচ্ছে পরমাণু, যদি একের অধিক মৌল পরস্পরের সাথে যুক্ত থাকে ওইটাকে তুমি বলবা কি ভাইয়া অণু। এখন ভাইয়া পরমাণু কি কি হইতে পারে, এখন যদি তুমি ভাইয়া জাস্ট একটা মৌল লেখো, যেমন লিখলা তুমি ফেরিক Fe, তাহলে এটা কি ভাইয়া একটা পরমাণু হচ্ছে। ধরো তুমি, আমি অত ডিটেইলস যাচ্ছি না, দেখো ধরো তুমি একটা হাইড্রোজেনকে লিখলা, তাহলে একটা হাইড্রোজেন এটা কি ভাইয়া একটা পরমাণু, ঠিক আছে, একটা হাইড্রোজেন। তুমি ধর একটা অক্সিজেন কি দিলা, জাস্ট একটা থাকবে, তাহলে এটা কি ভাইয়া একটা পরমাণু। এবার ভাইয়া অণু কি কি হইতে পারে, এখন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যদি পানি তৈরি করে, যেমন পানির অণুটা কি H2O, তাহলে এইটা কি একটা অণু হয়ে গেল। তারপরে কি কার্বন ডাই অক্সাইড, দেখো তো CO2, এখানে দেখো তো একের অধিক পরমাণু আছে না, এর মধ্যে এই পানির মধ্যে দেখো তো মোট কয়টি পরমাণু আছে, দুইটা হাইড্রোজেন আছে এবং একটা অক্সিজেন আছে, তাহলে এর মধ্যে পরমাণু আছে মোট তিনটি, পানির মধ্যে পরমাণু আছে মোট কয়টি, তিনটি, ঠিক আছে না। এবার এভাবে যদি তোমরা একে একে বাড়াও, যদি জাস্ট একটা থাকে তুমি বলবো এটাকে ভাইয়া পরমাণু, যদি একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকে তাহলে তুমি সেটাকে বলবা অণু। পরমাণু হবে ছোট, অণুটা হবে বড়, ঠিক আছে, এইটুকু আমাদের সবার ক্লিয়ার হবে। ওকে, তাহলে এবার ভাইয়া দেখো তো এখানে কি আছে, কার্বন ডাই অক্সাইডের মোট কতটি পরমাণু আছে, আমরা এটা একটু করার চেষ্টা করে দেখি তো আমরা পারি কিনা। তাহলে মোট কার্বন ডাই অক্সাইড আমরা লিখবো, কার্বনের সংকেতটা কি CO2। এবার এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে আমাদের কি বলছে মোট কতটি পরমাণু আছে, এই কার্বন ডাই অক্সাইড সম্পূর্ণ এইটা কি বলতো ভাইয়া, এইটা একটা বলা হচ্ছে একটা অণু। এবার এই অণুর মধ্যে আমাদের পরমাণু কয়টা আছে, দেখো তো কার্বন আছে কয়টা ভাইয়া, কার্বন আছে বাচ্চারা এখানে মোট দুইটা, সরি কার্বন আছে আমাদের একটা, এবং অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে ভাইয়ারা মূলত দুইটা অক্সিজেন আছে, একটা কার্বন এবং দুইটা অক্সিজেন মিলে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে এইখানে আমাদের মোট পরমাণু আছে কয়টা, পরমাণু আছে মোট তিনটি। এবার তোমাকে যদি যে কোনো একটি মৌল দেয়, মৌল দিয়ে সরি যে কোনো যদি একটা অণু দেয়, অণু দিয়ে যদি বলে যেখানে কয়টি পরমাণু আছে নির্ণয় করতে পারবো কিনা আমরা সবাই, হ্যাঁ আমরা অবশ্যই পারবো। ওকে, তাহলে এইটুকু আমরা সবাই বুঝতে পারছি। এবার আসো আমরা মৌলের বিভিন্ন প্রতীক নিয়ে বলি। তাহলে ভাই বাচ্চারা, আমাদের পর্যায় সারণীতে আমরা মোট কতগুলো মৌল, আমরা মোট কতটা মৌল দেখছি বলতো, আমাদের পর্যায় সারণীতে মোট মৌল আছে হচ্ছে 118টা। এই 118টা মৌলকে যে কি যেভাবে লেখা হয় ওই লেখাটাকেই বলা হচ্ছে কি ভাইয়া প্রতীক। এমন যে এখন যদি ভাইয়া আমার কথা চিন্তা করো, তাহলে আমার নামটা কি শুভ, তাহলে শুভকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, SHUVO, ঠিক আছে না। তাহলে প্রত্যেকটা যখন আমার নামটা আমরা বলতেছি কি শুভ, কি কি আছে SHUVO। এখন যদি আমার নামের প্রথম অক্ষরটা কি বলবো ভাইয়া S, যেমন আমাদের প্রতিষ্ঠানটার নাম কি ভাইয়া শুভ কেমিস্ট্রি ল্যাব। এখন এটাকে যদি আমরা একটা প্রতীকের সাথে বা শর্টকাটে লিখি তাহলে কি বলতে পারি SCL, ঠিক আছে না। এবার আমরা মৌলগুলোকে কিভাবে বলতে পারি বলতো, যে আমাদের যে পর্যায় সারণীতে 118টা মৌল আছে এই মৌলগুলোকে আমরা প্রতীকের সাহায্যে প্রকাশ করে থাকি। এই মৌলগুলো কি করে থাকি বলতো, আমরা প্রতীকের সাহায্যে প্রকাশ করে থাকি। তাহলে মোট 118টা মৌলকে কিভাবে প্রকাশ করতে পারি দেখো তো, যেমন ধরো একটা মৌল, সর্বপ্রথম যে মৌলটা আছে ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনকে আমি লিখলাম, মানে আমরা যে একটা মৌল নিব যেমন হাইড্রোজেন, এই হাইড্রোজেনের জাস্ট প্রথম অক্ষরটাকে আমরা নিব, যা হাইড্রোজেনের প্রথম অক্ষরটা কি ভাইয়া H আমি নিলাম। তারপর ধরো আরেকটা নিলাম কার্বন, আরেকটা নিলাম কি ভাইয়া কার্বন, কার্বনের প্রথমে কি আছে C আছে, ওকে। তারপর ধরো আরেকটা নিলাম আমি অক্সিজেন, অক্সিজেনের প্রথম ওয়ার্ডটা কি ভাইয়া O, বড় ওটাকে বড় হাতের আকারে আমরা লিখব। এবার তারপরে ভাইয়া চিন্তা করো, ভাইয়া কার্বনেও তো প্রথমে C আছে, ভাইয়া ক্লোরিনেও তো প্রথমে C আছে। দেখো এবার একটু চিন্তা করো তো ভাইয়া, ভাই আপনি বললেন যে মৌলের প্রথম নামটা বড় হাতের দ্বারা আমরা প্রকাশ করব, তাহলে কার্বনের প্রথমে কি আছে বলো তো C আছে। এবার যদি তুমি ক্লোরিন বানানোর কথা চিন্তা করো, তাহলে ক্লোরিনের প্রথম অক্ষরটা কি, ক্লোরিনের প্রথম অক্ষরটাও কিন্তু ভাইয়া C। তাহলে ভাই দুইটাই তো, কার্বনও C হয়ে যাচ্ছে, ক্লোরিনও C হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটু সুন্দর কথা আছে ভাই, সুন্দর কথাটা কি, যদি একের অধিক পরমাণু থাকে এবং তাদের প্রথম অক্ষরটা যদি একই হয় তাহলে আমরা দ্বিতীয় মৌলটার ক্ষেত্রে প্রথম অক্ষরটা বড় হাতের নিব এবং
সেকেন্ড যে অক্ষরটা থাকবে ওইটা ছোট হাতের নিব। এবার যদি ভাইয়া ক্লোরিনের কথা চিন্তা করো তাহলে কি হচ্ছে দেখো তো, Cl লিখতেছি। তারপর যদি ক্রোমিয়ামের কথা চিন্তা করো, Cr দিয়ে প্রকাশ করতেছি। তাহলে যদি কপারের কথা চিন্তা করো তাহলে কি, Cu আমরা লিখতেছি। তাহলে কি বলতো, প্রথম অক্ষরটা ধরো কার্বনের কথা আমি চিন্তা করলাম, তাহলে কার্বনের জাস্ট একটাই কার্বন, ওটাকে আমরা জাস্ট সি দ্বারা প্রকাশ করছি। এন্ড সি দ্বারা আরো যে মৌলগুলো আছে, ক্লোরিন আছে, কপার আছে, ক্লোরিন আছে, ঠিক আছে না? ওকে, এবার এইগুলোর ক্ষেত্রে প্রথম অক্ষরটা আমরা বড় হাতের নিব এবং তার সাথে আরেকটা পরের যে লেটারটা আছে ওইটাকে নিব, ওইটা ছোট হাতের আকারে লিখব। তো দুইটা আমরা সবাই বুঝতে পারছি। তারপরে দেখবা আরেকটা আরো কিছু মৌল আছে যেগুলোকে ল্যাটিন ভাষাতে প্রকাশ করা হয়। যেমন ল্যাটিন এখন যদি আমি ভাইয়া সোনার কথা চিন্তা করি তাহলে ভাই সোনার প্রতীকটা কি হতে পারে, সোনাকে বলা হচ্ছে কি ভাইয়া Au বা অরাম। তারপর যদি ভাইয়া লোহার কথা চিন্তা করি, লোহা কি আয়রন হবে, কিন্তু আয়রন না, ওইটাকে বলা হচ্ছে কি ভাইয়া ফেরিক। মানে কিছু কিছু মৌলের তাদের প্রতীকগুলোকে ল্যাটিন আকারে প্রকাশ করা হয়। তো এগুলো আমরা সবাই বলো বুঝতে পারছি কিনা, একটু সুন্দরভাবে কমেন্টটা জানাবা যে ভাইয়া মৌলের প্রতীক সম্পর্কে আমরা সবাই বুঝতে পেরেছি কিনা। ওকে, এবার আসো আমরা দেখব কি ইলেকট্রনের পরমাণুর কণা সমূহ। এবার আমরা জানবো কি খুবই ইম্পর্টেন্ট এবং একটা মজাদার টপিক, কি বলতো ভাইয়া, পরমাণুর কণা সমূহ। মানে আস্তে আস্তে আমরা কেমিস্ট্রির মধ্যে যাওয়ার চেষ্টা করি। দেখো প্রথমে একদম বেসিক থেকে স্টার্ট করব, তারপর কি করব, আমরা আস্তে আস্তে আরেকটু ভেতরের দিকে ঢোকার চেষ্টা করি। আসো তাহলে ভাইয়া পরমাণুর কণা সমূহের মধ্যে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, এখানে ভাইয়া সুন্দরভাবে একটা আমরা চেষ্টা করছি বাট হয়নি, একটা পরমাণু আঁকছি আমরা। ওকে, এবার এই পরমাণুর মধ্যে আমাদের কি কি কণা আছে বলতো? পরমাণুর মধ্যে ভাইয়া আছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে ভাই ইলেকট্রন কোনটা, এখন আমরা জানবো ইলেকট্রন কোনটা, প্রোটন কোনটা এবং নিউট্রন কোনটা। আমরা মনে রাখবো কিংবা জানবো কি যে ইলেকট্রনটা আমাদের পরমাণুর কক্ষপথ জুড়ে যেটা ঘুরতেছে, মানে অরবিরত ধর একটা পরমাণু আছে, এই একটা পরমাণুর চারদিক দিয়ে যেগুলা ঘুরবে ওইগুলাকে তুমি মনে রাখবা কি ভাইয়া ইলেকট্রন। মানে পরমাণুর চারদিক দিয়ে একটি বৃত্তাকার কক্ষপথে যেগুলোকে ঘুরতেছে ওইগুলাকে তুমি বলবা কি ভাইয়া ইলেকট্রন। বুঝছি আমরা, পরমাণুর চতুর্পাশে বিভিন্ন কক্ষপথ দিয়ে যেগুলা ঘুরবে ওইগুলাকে আমরা বলবো ইলেকট্রন, এবং ইলেকট্রনকে প্রকাশ করা হচ্ছে ভাইয়া ই দ্বারা। তারপরে পরমাণুর মাঝখানে যে অংশটা এইটাকে বলা হচ্ছে কি ভাইয়া নিউক্লিয়াস। পরমাণুর মাঝের যে অঞ্চলটা ওইটাকে আমরা বলে থাকতেছি নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের মধ্যেই থাকে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। তাহলে ভাইয়া কি বললাম, পরমাণুর চতুর্পাশে যেটা ঘুরতেছে ওইটাকে আমরা বলতেছি ইলেকট্রন, এবং পরমাণুর মাঝখানের যে অঞ্চলটা ওইটাকে বলা হচ্ছে ভাইয়া নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে আছে আমাদের প্রোটন এবং নিউট্রন। তাহলে নিউক্লিয়াসের মধ্যে ভাইয়া ধরো যেটা নীল কালিতে আছে এটাকে ধরো আমি বলতেছি কি ভাইয়া প্রোটন, এবং লাল কালিতে যেটা আছে এটাকে আমরা বলতেছি কি ভাইয়া নিউট্রন। তাহলে পরমাণুর চতুর্দিকে থাকে ইলেকট্রন, মাঝখানে থাকে প্রোটন এবং নিউট্রন, এগুলো আমরা সবাই বুঝতে পারছি। তাহলে প্রোটনটাকে প্রকাশ করা হচ্ছে ভাইয়া পি দ্বারা, এবং নিউট্রনটাকে প্রকাশ করা হয় ভাইয়া এন দ্বারা। তো ইলেকট্রন পরমাণুর চতুর্দিকে ঘুরতে থাকে, নিউট্রন এবং প্রোটন থাকে পরমাণুর মাঝে। এবং আরেকটি খুব ইন্টারেস্টিং কথা দেখো, আমরা বোঝার চেষ্টা করব যে এই যে পরমাণুর ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, তাহলে প্রত্যেকটা কণার কি একটা প্রকৃত আধান আছে, প্রকৃত চার্জ আছে, এগুলো আমরা সবাই দেখার চেষ্টা করি। আসো তাহলে পরমাণুর যে মৌলিক কণিকা কোনটা কয়টা আছে দেখো তো ভাইয়া, ইলেকট্রনকে প্রকাশ করছি ই দ্বারা, প্রোটনকে প্রকাশ করা হচ্ছে পি দ্বারা, এবং নিউট্রনকে প্রকাশ করা হচ্ছে ভাইয়া এন দ্বারা। এবার আমরা জানবো ইলেকট্রনের চার্জ কত। খুব সুন্দর দেখবা তোমাদের বইতে এটা একটা ছক আকারে খুব সুন্দরভাবে খুবই কিউট ভাবে দেওয়া আছে। তাহলে ভাই ইলেকট্রনের চার্জ কত, -1.60 10 ইনভার্স 19 কুলম্ব। তাহলে ভাই প্রোটনের চার্জ কত, ইলেকট্রনেরও চার্জ ভাইয়া যেটা, প্রোটনেরও চার্জ সেটা, জাস্ট সামনে একটা সুন্দরভাবে প্লাস দিবা, +1.60 10 ইনভার্স 19 কুলম্ব। এবার ভাইয়া নিউট্রনের চার্জটা হয়ে কি যাচ্ছে ভাইয়া 0। দেখো ইলেকট্রনের চার্জটা মাইনাস, প্রোটনের চার্জটা প্লাস, এবং এই দুইটা মিলে নিউট্রন হয়ে যাচ্ছে কি ভাই নিউট্রাল হয়ে যাচ্ছে কি 0। মানে তুমি এইটা এবং এইটা থেকে যদি বাদ দাও তাহলে তুমি কত পাচ্ছ, জাস্ট 0 কে পাবা। ওকে, এবার ইলেকট্রনের প্রকৃত ভর কত, 9.110 10 ইনভার্স 28 গ্রাম। এবার প্রোটনের চার্জটা কত, প্রকৃত ভরটা 1.673 10 ইনভার্স 24 গ্রাম, এবং নিউট্রনের ক্ষেত্রে জাস্ট 1.67, ওখানে 3 ছিল এখানে হবে 5 10 ইনভার্স 24 গ্রাম। এবার আমাদের ইলেকট্রনের প্রকৃত আধানটা কত, মানে ইলেকট্রনটার প্রকৃত আধানটা হয়ে থাকে ভাইয়া, ইলেকট্রনের প্রকৃত আধানটা হয়ে থাকে ভাইয়া -1।
ইলেকট্রনের প্রকৃত আধানটা হয়ে থাকে কি ভাইয়া -1, প্রোটনের প্রকৃত আধান +1 এবং নিউট্রনের প্রকৃত আধান সে তো নিউট্রন, মানে আমার এদিকেও নাই ওদিকেও নাই, আমি সরাসরি নিরপেক্ষ, মানে যে নিউট্রন যেটা নিউট্রন মানে মনে রাখবা নিরপেক্ষ, সে সব সময় নিরপেক্ষতা থাকতে চায়। তাহলে নিউট্রনের নিরপেক্ষতা থাকার কারণে তাহলে তার আধানটা কত হচ্ছে ভাইয়া 0 হয়ে যাচ্ছে। এবার দেখো আমাদের এই তিনটি পরমাণু, এবার আমরা আপেক্ষিক ভরটা বোঝার চেষ্টা করি। আমাদের ইলেকট্রনের আপেক্ষিক ভরটা কত ভাইয়া 0। ভাইয়া কেন 0? মানে ইলেকট্রনের ভরটা এতটাই ক্ষুদ্র যে, কি বললাম, ইলেকট্রনের ভরটা এতটাই ক্ষুদ্র যে ওইটাকে 0 ধরেই কাজ করা হয়, মানে আপেক্ষিক ভরটাকে 0 ধরেই আমরা সমস্ত কাজগুলো করে থাকি। তাহলে ইলেকট্রনের আপেক্ষিক ভরটাকে আমরা বলতেছি কি ভাইয়া 0, প্রোটনের আপেক্ষিক ভরটা 1 এবং নিউট্রনের আপেক্ষিক ভরটাও ভাইয়া 1, ইলেকট্রনেরটা 0। ওকে, তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইগুলো আমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছি কিনা, এবং এইগুলো কিন্তু ভাইয়া এমসিকিউ তে খুবই আসে এই সব থেকে। ঠিক আছে, এগুলো আমরা সুন্দরভাবে একটু মুখস্থ করার চেষ্টা করব বুঝে বুঝে। এবার আসো, এবার আমাদের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যাটা জানবো। ঠিক আছে, তাহলে ভাইয়া পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়? নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি বলতো ভাইয়া? নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাটাকে বলা হচ্ছে ভাইয়া পারমাণবিক সংখ্যা। এবং ভাই নিউক্লিয়াস কোনটা? পরমাণুর মাঝখানের যে অঞ্চলটা, এটাকে বলা হচ্ছে কি ভাইয়া নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকবে ওইটা কি বলা হচ্ছে কি ভাইয়া পারমাণবিক সংখ্যা। এবং এই পারমাণবিক সংখ্যাটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি। পারমাণবিক সংখ্যাটাকে জেড দ্বারা প্রকাশ করা। তাহলে পারমাণবিক সংখ্যা কোনটা? একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাটা হচ্ছে কি ভাইয়া পারমাণবিক সংখ্যা। এবার ভাইয়া ভর সংখ্যাটা কি? কোন পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যে যোগফল, মানে নিউক্লিয়াসের মধ্যে কি আছে? একটা আছে প্রোটন, একটা আছে নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রনের দুইটার যোগফলটাকে বলা হচ্ছে কি ভাইয়া ভর সংখ্যা, এবং এই ভর সংখ্যাটাকে a দ্বারা প্রকাশ করা হচ্ছে। পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলটাকে বলা হচ্ছে কি ভাইয়া ভর সংখ্যা, এবং ভর সংখ্যাটাকে a দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে এটাকে, তাহলে প্রোটন এবং নিউট্রন, তাহলে এটাকে তুমি কি বলতে পারো বলো তো? প্রোটন এবং নিউট্রন এই দুইটার যোগফলটাকে বলা হচ্ছে কি ভাইয়া ভর সংখ্যা। এবার ভাইয়া আরেকটা সংখ্যা এখানে আছে, যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। তোমরা এখান থেকে নির্ণয় করতে পারবা কি ভাইয়া নিউট্রন সংখ্যা তাহলে কতগুলো হইতে পারে? তাহলে কি বলতে পারো বলো তো ভাইয়া নিউট্রন সংখ্যা কতগুলো এখান থেকে তোমরা বের করতে পারো খুবই সুন্দরভাবে এবং খুবই কিউট ভাবে। তাহলে ভাই নিউট্রন সংখ্যা সূত্রটা কি বলো তো? ভর সংখ্যা থেকে যখন তুমি প্রোটন সংখ্যাটাকে বাদ দিয়ে দিবা, তাহলে তুমি ওখান থেকে নিউট্রন সংখ্যা পেয়ে যাবে। তাহলে দেখো এখানে ধরো প্রোটন মানে পুরাটা এই প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা পুরাটা মিলে যেটা আছে ওইটাকে আমরা বলতেছি কি ভাইয়া ভর সংখ্যা। এবার এই ভর সংখ্যা থেকে যখন তুমি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটাকে বাদ দিয়ে দিবা, তখন তুমি পেয়ে যাবে কি ভাইয়া নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা n দ্বারা প্রকাশ করতেছি, এবং এটাকে আমরা কি বলি ভর সংখ্যা। ভর সংখ্যাকে প্রকাশ করা হচ্ছে ভাইয়া a দ্বারা। a থেকে যখন তুমি পারমাণবিক সংখ্যা মানে জেডটাকে বাদ দিয়ে দিবা, তোমরা সেখান থেকে ভাইয়া নিউট্রন সংখ্যা পেয়ে যাবে। এবার যদি ভাইয়া সোডিয়ামের কথা চিন্তা করি, আমরা জানি কি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 11 এবং ভর সংখ্যা হচ্ছে 23। প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা 23। তাহলে কি বলছি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটাকে বাদ দিয়ে দিব, তাহলে ভর সংখ্যা কত আছে 23, এবং এখান থেকে যদি প্রোটন সংখ্যা তোমরা বাদ দিয়ে দাও, যেটা পাবা ওইটাকে তুমি কি বলতে পারো ভাইয়া ওইটা হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। তাহলে কত আসছে এখানে? এখানে আমাদের আসছে ভাইয়া 12, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের নিউক্লিয়াসে সোডিয়ামের নিউট্রন সংখ্যাটা কত আসছে ভাইয়া আমরা 12 কে পাচ্ছি। বলো এইটুকুনের মধ্যে আমাদের কারোর কোনো প্রবলেম আছে কিনা? আমরা এইভাবে খুবই বড় বড় টপিকগুলো খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের একটা করে লেকচার আমরা আপলোড করব। থ্যাংক ইউ সবাইকে।